সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী ওসি প্রদীপ 15 জনকে আসামি করে র্যাবের চার্জশিট। চট্টগ্রামের চেয়ারম্যান আমজাদ হত্যায় 10 জনের ফাঁসির আদেশ। মেগা প্রকল্পের গতি আনার চেষ্টায় সরকার, শেষ করতে নজরদারির তাগিদ। করোনায় লক্ষ্য ব্যাহত হলেও উন্নয়ন অব্যাহত, বললেন প্রধানমন্ত্রী। যে আমরা উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করেছি, যদিও কোভিড-19 কারণে কিছুটা আমাদের বাধাগ্রস্ত হয়েছি, তারপরেও আজকে বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে তার আপন স্থান করে নিতে সক্ষম হয়েছে। করোনা ভ্যাকসিন ক্রয়ে ত্রিপক্ষীয় চুক্তি। জানুয়ারিতে 50 লাখ ডোজ পাওয়ার আশায় স্বাস্থ্যমন্ত্রী। দ্বিতীয় ঢেউয়ে নাকাল বিশ্ব, দেশে আরও 32 প্রাণহানি। 5 তারকা হাসপাতালে সেবার নামে বাণিজ্য। 70 টাকার অক্সিজেনের দাম 70,000। 20 পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ করল স্বাস্থ্য অধিদপ্তর। হেফাজতের মহাসচিব নূর হোসেন কাশেমি আর নেই, চিকিৎসাধীন ছিলেন রাজধানীর হাসপাতালে। কাল জাতীয় ঈদগাহে জানাজা শেষে দাফন। চিরায়ত রূপেই হবে 21শে গ্রন্থমেলা। তারিখে আসতে পারে পরিবর্তন। স্বাস্থ্যবিধি মেনে অনার্স মাস্টার্স পরীক্ষা নেওয়া যাবে বিশ্ববিদ্যালয়ে। এবং বঙ্গবন্ধু টি-20তে কাল শুরু প্লে অফ। এলিমিনেটরে খেলবে ঢাকা বরিশাল, কোয়ালিফায়ারে লড়বে চট্টগ্রাম খুলনা। ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। চার্জশিট অনুযায়ী অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ। পরিকল্পিত এই হত্যাকাণ্ডের মূল কারণ প্রদীপের ইয়াবা বাণিজ্য ও নির্যাতনের প্রমাণ সিনহার হাতে আসা। সংবাদ সম্মেলনে চার্জশিটের বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছে র্যাব। সব মিলিয়ে অভিযোগ গঠন হয়েছে 15 জনের বিরুদ্ধে। এদিকে সিনহা মোহাম্মদ রাশেদের 2 সহকর্মী শিপ্রা ও শিপনের বিরুদ্ধে পুলিশের করা মামলার অভিযোগের সত্যতা মেলেনি বলে উল্লেখ আছে তদন্ত প্রতিবেদনে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। 31 জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় গেল 5 আগস্ট নিহতের বোন বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করে বরখাস্ত ওসি প্রদীপ সহ আরও 9-10 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন। হত্যাকাণ্ড তদন্তের ভার র্যাব পাওয়ার 4 মাস 10 দিন পর তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম রোববার আদালতে চার্জশিট জমা দিয়েছেন। এই মামলায় সাক্ষ্য নেওয়া হয়েছে 83 জনের। 26 পৃষ্ঠার এই চার্জশিটে 15 জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়েছে। এই 15 আসামির মধ্যে 9 জন টেকনাফ থানার বরখাস্ত হওয়া পুলিশ সদস্য, 3 জন এপিবিএন এর বরখাস্ত হওয়া সদস্য এবং 3 জন বেসামরিক ব্যক্তি। এই মামলাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য এবং ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কেন এই হত্যাকাণ্ড, তার উত্তরে চার্জশিটের বরাত দিয়ে ব্যাখ্যা দিয়েছে র্যাব। মূলত 2টি কারণে এই পরিকল্পনাটি ওসি প্রদীপ গ্রহণ করে থাকে। ওসি প্রদীপের সম্পর্কে নির্যাতনের ঘটনা এবং ইয়াবা বাণিজ্যকে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান সম্মুখভাবে জেনে ফেলেছিলেন। এই বিষয়টি যাতে কর্তৃপক্ষকে না জানান, এই 2টি বিষয়েরকে সামনে রেখে ওসি প্রদীপ তাদেরকে প্রত্যক্ষ হুমকি প্রদান করে। অভিযোগপত্রে তৎকালীন কক্সবাজার জেলা পুলিশ প্রধানের কর্মকাণ্ডেরও সমালোচনা করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে চার্জশিটে। চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের সাতকানিয়ায় চাঞ্চল্যকর আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলায় 10 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া 5 জনের যাবজ্জীবন ও 4 জনকে খালাস দেওয়া হয়েছে। দীর্ঘ 21 বছর পর এই হত্যা মামলার রায়ে খুশি পরিবারের সদস্য এবং বাদী পক্ষের আইনজীবী। তবে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। নয়নবরেজর তথ্যচিত্রে দেখুন টেস্ট রিপোর্ট। রোববার দুপুর 12:30টায় আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলায় রায় ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক AK মোজাম্মেল হক। এ হত্যা মামলায় 10 আসামির ফাঁসি, 5 জনের যাবজ্জীবন ও 4 জনকে খালাস দেওয়া হয়েছে। রায়ে খুশি আমজাদ হোসেনের পরিবার ও স্বজনরা, তবে দ্রুত রায় কার্যকর চান তারা। আজকে 21 বছর পর
মানে আপ্লুত হয়ে গেছি, মানে সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে একদম। আমরা চাই যাদের এই সাজা হয়েছে আজকে এই সাজা দ্রুত বাস্তবায়ন করা হোক। বাদীপক্ষের আইনজীবী এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। রায়ে 10 জন আসামি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে, 5 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড তৎসহ 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। তবে ন্যায্য বিচার পাননি অভিযোগ করে আসামি পক্ষের আইনজীবী জানান, উচ্চ আদালতে আপিল করবেন তারা। বিজ্ঞ আদালত আজকের রায়ে যে মৃত্যুদণ্ড দিয়েছে সেটা সম্পূর্ণ বেআইনিভাবে দেওয়া হয়েছে। আমি উচ্চ আদালতে আপিল করব, উচ্চ আদালতের ন্যায় বিচার পাবো। 1999 সালের 3 অক্টোবর রাতে সাতকানিয়ার মির্জার খিলে একটি চায়ের দোকানে আমজাদ হোসেন চেয়ারম্যানকে গুলি করে দুর্বৃত্তরা। আর এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় মতো মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে সরকার। এজন্য সরকারের উচ্চ মহল থেকে চাপ দেওয়া হচ্ছে প্রকল্প সংশ্লিষ্টদের। পরিকল্পনা মন্ত্রী বলছেন, করোনা মহামারী প্রকট না হলে সময়ের মধ্যেই মেগা প্রকল্পের কাজ শেষ হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, মেগা প্রকল্পে বরাদ্দ বাড়াতে যতটা আগ্রহী সংশ্লিষ্টরা, ততটা আগ্রহী নয় সময় মতো কাজ শেষ করতে। সুলতান আহমেদের রিপোর্ট। ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো পদ্মা পাড়ের মানুষ। শেষ স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো পুরো পদ্মা সেতু। সরকারের মহা এই প্রকল্প অবশ্য আরও 1 বছরেরও বেশি সময় লাগবে চলাচল উপযোগী হতে। রাজধানীবাসীর বহুদিনের অপেক্ষা, কবে শেষ হবে মেট্রো রেলের কাজ। করোনা মহামারী মাঝখানে কাজে ব্যাঘাত ঘটালেও এখন আবার পুরোদমে কাজ শুরু হয়েছে। মেট্রো রেল এলাকার বিভিন্ন পয়েন্টে কর্মযজ্ঞ বেড়েছে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি উত্তরা থেকে আগারগাঁও অংশ বাস্তবায়ন হওয়ার কথা 2021-এর মধ্যে। এর বাইরে এগিয়ে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ। পাশাপাশি কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, বাস র্যাপিড ট্রানজিট সহ সব প্রকল্পে কাজ চলছে পুরোদমে। এসব প্রকল্পের সাথে যেসব বিদেশিরা জড়িত তাদেরকেও দেশে ফিরিয়ে আনা হয়েছে। মহামারী ছাড়া অন্য কোনো কারণে যাতে সময় ক্ষেপণ না হয় সেই দিকে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী। কোভিডটা যদি আমাদেরকে একটু হালকা হয়, কমে আসে, তাহলে আরও দ্রুত গতিতে কাজ করে আমরা শেষ করতে পারবো। অর্থের কোনো সমস্যা নয়, এটা আপনাদের পরিষ্কার বলতে পারি। ব্যবস্থাপনা বা সরকারি নির্দেশ আদেশ আমাদের পর্যায়ে, সরকারের উচ্চতম পর্যায়ে কোনো দেরি কোথাও করা হচ্ছে না। সম্প্রতি একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্ষোভ জানিয়েছেন প্রকল্প ব্যয় বাড়া নিয়ে। বিশেষজ্ঞরাও বলছেন, ব্যয় না বাড়িয়ে সময় মতো বাস্তবায়নে সরকারের নজর বাড়ানো জরুরি। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রকল্পগুলোর ব্যয় কিন্তু খুব বেশি এবং প্রকল্পগুলো অনেক ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সময় ক্ষেপণের ব্যাপার হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু ভ্যালু ফর মানির প্রেক্ষিতে কিন্তু প্রকল্পগুলোর বিবেচনা করা দরকার। বড় এই প্রকল্পগুলোর বাস্তবায়নে বাড়বে বিনিয়োগ, গতি ফিরবে অর্থনীতিতে, মনে করেন ব্যবসায়ীরা। সেজন্য আমি মনে করি যদি এইগুলি আমরা সফলভাবে করতে পারি তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, সার্ভিস সেক্টর ডেভেলপ হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দারিদ্র্য বিমোচনে একটা বিরাট ভূমিকা। শেষ স্প্যানটি বসে দৃশ্যমান পুরো পদ্মা সেতু, পাশাপাশি মেট্রো রেল কিংবা রূপপুর সহ অন্যান্য বড় প্রকল্পগুলো এগিয়ে চলেছে দুর্বার গতিতে। স্বপ্নের বাংলাদেশ এবং সমৃদ্ধশালী অর্থনীতি গড়তে তাই সময় মতো এই প্রকল্পগুলোর কাজ শেষ করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ব্যাহত হলেও উন্নয়ন অব্যাহত রয়েছে। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2000 এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশের কূটনীতির মূল লক্ষ্য হচ্ছে উন্নয়ন। তবে যে কোনো আঘাত মোকাবেলার প্রস্তুত রয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। শালি জয়ের রিপোর্ট। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবছর সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করলেন 109 সামরিক ও বেসামরিক কর্মকর্তা। এছাড়া বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের 25 কর্মকর্তাও সম্পন্ন করেন এই কোর্স। গ্রাজুয়েশন অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ কারোর সঙ্গে বৈরিতায় আগ্রহী নয়, তবে সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তা মোকাবেলার শক্তি অর্জন করার প্রস্তুতি থাকতে হবে সশস্ত্র বাহিনীর। মিয়ানমার থেকে আমাদের এখানে আশ্রয় নিয়েছে, আমরা তাদের সাথে কখনো সংঘাতে যাইনি, কিন্তু আলোচনা করে এটা সমাধান করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সকলকে আমরা এই আহ্বান জানিয়েছি যে
এই যে বিশাল একটা বোঝা আমাদের উপর, এটা যেন খুব দ্রুত তারা সমাধান করেন। কাজে আমি সেটুকু বলবো যে সবসময় আমরা আমাদের নিজের দেশের নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত থাকবে এবং আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। আলোচনায় উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। শেখ হাসিনা বলেন, করোনায় উন্নয়নের গতি কিছুটা কমেছে, কিন্তু থেমে যায়নি। বিশ্ব দরবারে যেন বাঙালি জাতি মাথা উঁচু করে চলতে পারে, সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছিল। দীর্ঘ প্রচেষ্টার ফলে আজকে এটুকু বলতে পারি যে আমরা উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করেছি, যদিও কোভিড-19 কারণে কিছুটা আমাদের বাধাগ্রস্ত আমরা হয়েছি। তারপরেও আজকে বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে তার আপন স্থান করে নিতে সক্ষম হয়েছে। করোনা সংক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় ধাপের সংক্রমণ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। প্রশিক্ষণ এবং সেভাবে আমাদের শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আগামী বছরের জানুয়ারির যে কোনো সময় যুক্তরাজ্যের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিনের 50 লাখ ডোজ বাংলাদেশে আসবে বলে আশা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। 6 ধাপে মোট 3 কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ। রোববার প্রথম দুটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন সেরাম ইনস্টিটিউটের কাছে 3 কোটি ডোজের বেশি চাওয়া হবে। যদি না পাওয়া যায়, অন্য দেশ থেকে ভ্যাকসিন আনা হবে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। গত 5 নভেম্বর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন কিনতে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকোর সঙ্গে সমঝোতা চুক্তি করে সরকার। সেখানে অনেকগুলো শর্তও ছিল। তার মধ্যে একটি শর্ত ছিল 15 ডিসেম্বরের মধ্যে ক্রয় সংক্রান্ত চুক্তি করতে হবে। রোববার ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। স্বাস্থ্য অধিদপ্তরে ভারতের সিরাম ইনস্টিটিউট বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর ক্রয় চুক্তি স্বাক্ষর করে। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মোট 3 কোটি ডোজ একবারে আসবে না, 50 লাখ করে আসবে 6 মাসে। অনেকগুলো কোম্পানির সাথে আমাদের কথা হচ্ছে এবং অ্যাস্ট্রাজেনেকা নেওয়ার পরে তখন আমরা যদি এরা না দিতে পারে তাহলে আপনারা অন্য কোম্পানির সাথে আমরা চুক্তি করব। আর যদি এরা যদি দিতে পারে তাহলে এটাই কন্টিনিউ করবে। একই দিনে রোববার রাজধানীর একটি হোটেলে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জানুয়ারিতেই আসতে পারে 50 লাখ ভ্যাকসিন। আমাদেরকে জানানো হয়েছে যে এটা হয়তোবা এই WHO অথবা FDA বা ইউকে অনুমোদন দিয়ে দিবে এর মধ্যেই। তা আমরা আশা করি সেই অনুমোদন পাওয়ার পরে আমাদের ওষুধ প্রশাসন তারাও অনুমোদন হয়তো দিয়ে দিবে তাড়াতাড়ি এবং আমরা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব। করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটি 3 কোটি ডোজ বাংলাদেশ আনবে তা উদ্ভাবন করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ সুইডিশ ওষুধ নির্মাতা অ্যাস্ট্রাজেনেকা। ভারতে ভ্যাকসিনটির উৎপাদন করবে সিরাম ইনস্টিটিউট। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার পর সোমবার থেকেই দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভ্যাকসিনের বেশ কটি চালান কয়েকটি অঙ্গরাজ্যে পৌঁছে গেছে। সব জায়গায় সুষ্ঠুভাবে ভ্যাকসিন বিতরণ করার নিশ্চয়তা দিয়েছেন অপারেশন ওয়ার্প স্পিড। এছাড়া ভারত সরকার আগামী 6 থেকে 8 মাসের মধ্যে 30 কোটি মানুষকে 2 ডোজ করে কোভিড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছে। দেশে করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি 7052। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,748টি। এর মধ্যে শনাক্ত 1355 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 4,90,533 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3,393 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,20,896 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 10.63%। এ পর্যন্ত মোট শনাক্তের হার 16.52%। কোভিড-19 গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে আরও 6,38,000 বেশি মানুষ আক্রান্ত হয়েছে। প্রাণহানি হয়েছে 10,397 জনের।
এই নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 7,21,00,000 আর মোট প্রাণহানি ছাড়িয়ে গেল 16,11,000। পরপর দুদিন টানা সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড করেছে দক্ষিণ কোরিয়া। তবে ইউরোপীয় দেশগুলোতে কমেছে আইসিইউ রোগীর সংখ্যা। এই মহামারীতে বিশ্বব্যাপী 32 কোটি স্কুল বন্ধ রয়েছে বলে তথ্য দিয়েছে ইউনেস্কো। রাজধানীর নামি দামি হাসপাতালের বেশিরভাগই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে। জীবাণুমুক্তকরণের মতো নিয়মিত সার্ভিসেও উচ্চ হারে বিল করা হচ্ছে। 70 টাকার অক্সিজেন হাসপাতাল ভেদে বিল করা হচ্ছে 50 থেকে 70 হাজার টাকার বেশি। এমন সব খাতে অর্থ আদায় করে স্রেফ প্রতারণা করছে এসব হাসপাতাল, বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তৌহিদ শান্তর প্রতিবেদন। রাকিব আহমেদ ছদ্মনাম। তার বাবা ডায়ালাইসিসের রোগী, কোভিড আক্রান্ত হন। এরপর গেল মাসের 11 তারিখে ভর্তি হন পান্থপথের ওই হাসপাতালে। 23 নভেম্বর রাকিবের বাবা মারা যান। এই 14 দিনে তার বিল হয় 8 লাখ টাকা। পান্থপথের নামী হাসপাতালটি সংক্রমণ নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনার নামে খরচ দেখিয়েছে 44,000 টাকা। আইসিইউতে থাকলে পরে 7,000 টাকা পার ডে, যেখানে আইসিইউ চার্জ আছে, বেড চার্জ, তার সাথে অ্যাডিশনাল আরও 7,000 টাকা শুধুমাত্র ইনফেকশন চার্জ, ডিসইনফেকশন চার্জ, প্লাস একটা ওয়ার্ডে কোভিড ওয়ার্ডের জন্য অ্যাডিশনাল ওয়ার্ড বিলের পরেও 5,000 টাকা করে পার পেশেন্ট ওনারা চার্জ করছেন। একজন বিখ্যাত মুসলিম চিকিৎসকের নামে ট্রাস্ট গঠন করে সেই ট্রাস্টের অধীনে ধানমন্ডির 15 নম্বরে পরিচালিত একটি হাসপাতালে সিরাজ পাটোয়ারি গেল 30 নভেম্বর তার শাশুড়িকে ভর্তি করেন ল্যাপ্রোস্কোপি অপারেশনের জন্য। 45 থেকে 50,000 টাকায় এই চিকিৎসা সম্পন্ন হওয়ার কথা, কিন্তু তার শাশুড়ির অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। নেওয়া হয় আইসিইউতে। 6 দিন পর বিল ধরিয়ে দেওয়া হয় 4 লাখ টাকা। এখন অক্সিজেনের খরচ প্রায় 30,000 টাকা। তো উনি তো কোভিডেরও রোগী ছিলেন না, এটা কিভাবে এত টাকা খরচ হলো? বড় টেস্টের মধ্যে হয়তো একটা সিটি স্ক্যান করা হয়েছে আর ম্যাক্সিমাম 2টা এক্সরে করা হয়েছে, বাকিগুলো সব রক্তের টেস্ট। তো এই সবগুলো টেস্ট মিলায় 70-80 হাজার টাকার বিল, এটা আমাদের কাছে অত্যাধিক মনে হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছেন, পরিচালন আর স্থাপনা ব্যয়ের মতো এককালীন ব্যয়কে এর সঙ্গে জুড়ে দিয়ে নামী সব হাসপাতাল রোগীদের সঙ্গে স্রেফ প্রতারণা করছে। 1000 লিটার, আমি আপনাদের বলি 1000 লিটার অক্সিজেনের দাম পড়ে 70 টাকা। একজন গুরুতর অসুস্থ রোগী 10 দিনে কতখানি অক্সিজেন নিতে পারে? কত 10 দিনে সে 70 টাকার অক্সিজেন খাবে। এটা কিছু না, এটা প্রতারণা। সরকার এটা সহায়ক। সরকার এই জন্য সরকারকে দর ঠিক করে দিতে হবে। নামী হাসপাতালগুলোর এমন প্রকাশ্য প্রতারণা ঠেকাতে অক্সিজেন হাসপাতাল স্থাপনা ব্যয় কতটা রোগীদের কাছ থেকে আদায় করা হবে সেই পরিমাণ সরকারকেই নির্ধারণ করে দেওয়া উচিত বলে মত দেন এই বিশেষজ্ঞ। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। করোনায় অক্সিজেন সিলিন্ডার সহ সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে 20টি পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার হাইকোর্টের বিচারপতি JBM হাসানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে দেওয়া হয়েছে এ বিষয়ক প্রতিবেদন। এ বিষয়ে শুনানি নিয়ে নতুন মূল্য তালিকা আগামী 7 দিনের মধ্যে দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালের সামনে টাঙানোর নির্দেশ দেন আদালত। শুনানিতে রেগুলেটরি কমিশন নীতিমালা, পরীক্ষা নিরীক্ষার পূর্ণাঙ্গ মূল্য তালিকা ও আইসিইউ স্থাপনের অগ্রগতি আগামী 20 জানুয়ারির মধ্যে জানাতে বলেছেন হাইকোর্ট। এর আগে 2018 সালে হাসপাতালগুলোতে আইসিইউ স্থাপনের নির্দেশনা চেয়ে রিট করা হয়। দুর্নীতি অভিযোগে কোনো ব্যক্তির বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা সরকার চাইলেই প্রত্যাহার করতে পারবে না উল্লেখ করে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। দুদকের করা কোনো মামলা প্রত্যাহারের সুপারিশও করা যাবে না। হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। রোববার রায়ের বিষয় প্রকাশ পায়। 111-এর পর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন ফৌজদারি সহ অসংখ্য মামলা প্রত্যাহারের সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিলেটের ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানের বিরুদ্ধে 5টি টিন চুরির অভিযোগে দুদকের মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করে। আদালতও প্রত্যাহারের আদেশ দেন। এ ঘটনায় 2016 সালে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয় দুদকের পক্ষ থেকে। সেই আবেদনের উপর হাইকোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করেন 10 ডিসেম্বর।
পদ্মা সেতুর মতো এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়েও দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ভাস্কর্য নির্মিত হয়েছে, ইতিপূর্বে অনেক রাজনৈতিক নেতার ভাস্কর্য দেশের বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছে, তখন কোনো কথা ছিল না। হঠাৎ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তারা প্রশ্ন তুললেন। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশেমি আর নেই। রোববার দুপুর 1:15টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, 2 পুত্র ও 2 কন্যা সন্তান রেখে গেছেন। আগামীকাল সকাল 9টায় জাতীয় ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। 1 ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশেমিকে। পরীক্ষা নিরীক্ষার পর তার টাইপ 2 রেসপিরেটরি ফেইলিয়ার এই রোগ নির্ণয় হয়। রোববার দুপুর 1:15টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা কাশেমি। বিকেলে নেওয়া হয় তার প্রতিষ্ঠিত মাদ্রাসা বারিধারার জামিয়া মাদানিয়ায়। এই মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। কওমি ভিত্তিক আরও বহু মাদ্রাসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন নায়েবে আমির এবং ঢাকা মহানগর আমিরের দায়িত্বেও ছিলেন। মরহুমের জানাজা আগামীকাল সকাল 9টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সেখানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। নায়েবে মুহতামিম হিসাবে মাওলানা নাজমুল হাসান সাহেব দায়িত্ব পালন করে আসছিলেন এবং উনি ভারপ্রাপ্ত মুহতামিম হিসাবে দায়িত্ব পালন করবেন। গেল নভেম্বরের কাউন্সিলে আল্লামা কাশেমি কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হন হেফাজতে ইসলামে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সহসভাপতি ও আল হাইয়াতুল উলাইয়ার কো চেয়ারম্যানের দায়িত্বও পালন করছিলেন আল্লামা নূর হোসেন কাশেমি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার সকল নেক কাজগুলো কবুল করে দেন। ওস্তাদ হিসাবে ওস্তাদের যে একটা মর্যাদা তিনি পরিপূর্ণ যেভাবে আদায় করার দরকার তিনি করে গেছেন। এটা ইসলামের জন্য এবং উম্মতের জন্য বিরাট ক্ষতি হয়ে গেছে, যেটা ভাষায় বলা সম্ভব না। আল্লামা নূর হোসেন কাশেমিকে সোমবার জাতীয় ঈদগাহে জানাজা শেষে দাফন করা হবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বাড়িধারে আছেন সহকর্মী মাহমুদুল হাসান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। মাহমুদ, আল্লামা কাশেমির জানাজা এবং দাফন কখন কোথায় হবে, পরিবারের সদস্যরা কি বলছেন? যে বিষয়টি এখন পর্যন্ত সিদ্ধান্ত এসেছে সেটি হচ্ছে যে জানাজার বিষয়টি কিন্তু বলাই হয়েছে যে আগামীকাল সকাল 9টায় কিন্তু আল্লামা কাশেমির জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। তো এর পরবর্তীতে কিন্তু যে সিদ্ধান্তটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে তারই প্রতিষ্ঠিত আরেকটি মাদ্রাসা রয়েছে টঙ্গীতে, রাহমানিয়া মাদ্রাসা। তো সেখানেই হচ্ছে যে সেখানে তাকে হচ্ছে যে দাফন করা হবে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে তার অসংখ্য অনুরাগী এবং শিক্ষার্থী ভক্ত তারা কিন্তু হচ্ছে যে এই মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন এবং হচ্ছে যে সারা রাতি কিন্তু তার মরদেহ এখানে রাখা হবে। যে ফ্রিজিং যে গাড়িটি রয়েছে এবং হচ্ছে যে যারাই আসছে তারাই কিন্তু বলছেন যে ইসলামের খেদমতে তার যে অবদান এবং হচ্ছে যে সারা দেশে অসংখ্য শিক্ষার্থী তিনি তৈরি করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে মাওলানা কাশেমি যুগান্তকারী একটি ভূমিকা রেখেছিলেন। তিনি পাশাপাশি তিনি কিন্তু 15 দিন আগে হেফাজতে ইসলামের মহাসচিবের দায়িত্ব পেয়েছিলেন এবং হচ্ছে যে তো তার যে মৃত্যুতে এটিতে কিন্তু সবাই বলছেন যে ইসলাম এবং হচ্ছে যে দেশের একজন বড় আলেমকে হারালো এবং হচ্ছে যে একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলাদেশের মাওলানা কাশেমির মৃত্যুতে। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আসছে বছর ভার্চুয়ালি নয় বরং চিরায়ত রূপেই অনুষ্ঠিত হবে অমর 21শে গ্রন্থমেলা। তবে এখনো চূড়ান্ত হয়নি গ্রন্থমেলার তারিখ। রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেন বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর হাবিবুল্লাহ সিরাজি। বিস্তারিত জানাচ্ছেন সুকন্যা আমির। বাঙালির ঐতিহ্যের অংশ অমর 21শে গ্রন্থমেলা করোনার কারণে আসছে বইমেলা স্থগিত করে ভার্চুয়ালি বইমেলা করার প্রস্তাবনা জানায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
এখন এ সিদ্ধান্তে এসেছে পরিবর্তন। আসছে বছর ভার্চুয়ালি নয় বরং চিরায়ত রূপেই অনুষ্ঠিত হবে অমর একুশে গ্রন্থমেলা। তবে এখনও চূড়ান্ত করা হয়নি গ্রন্থমেলার তারিখ। রবিবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেন বাংলা একাডেমির মহাপরিচালক। কোভিড-19 মহামারী পরিস্থিতির উন্নতি হলে উপযুক্ত সময়ে বাংলা একাডেমির বইমেলা আয়োজন করবে। তবে অমর একুশে উদযাপনের অংশ হিসেবে একাডেমি ভার্চুয়াল অমর একুশে বইমেলার আয়োজন করতে পারে। বইমেলার হবে কি হবে না, ভার্চুয়ালি হবে কি হবে না, সেটি পরিষ্কার এখানে বলা আছে। এর আগে দুই প্রকাশক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে বৈঠক করেন একাডেমির কর্তৃপক্ষ। বৈঠক শেষে প্রকাশকরা জানান 21 ফেব্রুয়ারির আগেই একুশে গ্রন্থমেলা শুরু করতে চান তারা। বইমেলার অন্যান্য শুরু শেষ কিভাবে করা যায় সেরকমভাবে আমরা একটা প্রস্তাবনা তৈরি করে বাংলা একাডেমিকে দেব। সরকারের অনুমতি সাপেক্ষে ফেব্রুয়ারি মাসের যে কোনো একটি তারিখ থেকে বইমেলা শুরু হবে। প্রকাশকদের এমন দাবির প্রেক্ষিতে একাডেমির মহাপরিচালক জানান, মেলা আয়োজনের জন্য একাডেমিকে কমপক্ষে 2 মাস সময় দিতে হবে। কবে আপনারা ফেব্রুয়ারির বইমেলা শুরু করতে চান সেই তারিখটি লিখিতভাবে আমাদের জানান। তবে বাংলা একাডেমিকে অবশ্যই আপনাদের 2 মাসের সময় দিতে হবে। ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় অমর একুশে গ্রন্থমেলা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর কাজী শহীদুল্লাহ সভাপতিত্বে ইউজিসির সঙ্গে 39 পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, করোনা পরিস্থিতিতে অনলাইন পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ছে। পরীক্ষা বা মূল্যায়ন না হলে অনলাইন শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়বে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ টিভি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এফবিসিসিআর সভাপতি শেখ ফজলে ফাহিমের আহ্বানে রোববার বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে রাস্তায় এই মানববন্ধন হয়। মিনিস্টার মাইওয়ান গ্রুপের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বলেন, একটি মহল দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে এমন ষড়যন্ত্র করছে। মানববন্ধনে বাংলাদেশ টিভি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি এম এ রাজ্জাক খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনা বা বন্যার মতো দুর্যোগে সরকারি ত্রাণ কিংবা প্রণোদনার অপর্যাপ্ততা ছিল তৃণমূলে। সাধারণ কৃষক জানেই না দুর্যোগকালীন সরকারি সেবার বিষয়ে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত করোনা ও বন্যা মোকাবেলায় সরকারি পরিষেবার কার্যকারিতা নিয়ে আলোচনা অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তৃণমূলের বিভিন্ন পেশার মানুষ। এসডিজির লক্ষ্য পূরণে এসব দুর্বলতা কাটিয়ে পিছিয়ে পড়া জনগণকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন সিপিডির গবেষকরা। অবশ্য ভার্চুয়ালি আলোচনায় সরকারি প্রতিনিধিরা বলেন, করোনা মহামারী প্রথমবার হওয়ায় কিছু ভুল ত্রুটি তৃণমূলে দেখা দিয়েছে। দ্বিতীয় ঢেউয়ের সময় এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মহামারী মোকাবেলার প্রস্তুতির কথা তুলে ধরেন তারা। আগামী 22 ডিসেম্বর মাঠে গড়বে 2020-21 মৌসুমের ফেডারেশন কাপ। এই আসরকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে অনুষ্ঠিত হলো ড্র। ফেডারেশন কাপের গ্রুপ পর্বেই দেখা হচ্ছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ডি গ্রুপে এই দুই দলের সঙ্গে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। প্রতিযোগিতার শিরোপাধারী বসুন্ধরা কিংস সি গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে। বি গ্রুপের 4 দল সাইফ স্পোর্টিং ক্লাব, 2016 সালের রানার্স আপ আরামবাগ ক্রীড়া সংঘ, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বালিধারা। আর এ গ্রুপে রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। নারী ফুটবল লিগে চ্যাম্পিয়ন্স বসুন্ধরা কিংসের হাতে ট্রফি তুলে দিল বাফুফে। কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার বিকেলে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ট্রফি হাতে বসুন্ধরা কিংস নারী দলের সদস্যদের উল্লাস। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া লিগে হয়েছে অসম প্রতিযোগিতা।
পুরো জাতীয় দল নিয়ে গড়া বসুন্ধরা কিংস অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরো লিগে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে 119 বার, গোল খেয়েছে মাত্র 3টি। এই তথ্যটুকুই লিগের মান যাচাইয়ে যথেষ্ট। তবে বাফুফের সভাপতি বললেন, পেশাদার লিগে খেলা দলগুলোকে নারী দল গঠনের জন্য অনুরোধ জানাবেন তিনি। আই লাইক টু কংগ্রেচুলেট বসুন্ধরা কিংস যে ফার্স্ট টাইম জিতার জন্য লিগ, এবং বাদবাকি যে টিমগুলো ছিল তাদেরকে আমি অভিনন্দন জানাই, এবং আশা করি ফিউচারে এই ধরনের আরও কর্পোরেট হাউস, আরও ক্লাব আসবে। আমরি মোহাম্মদ শেখ জামাল আসুক, ইচ্ছা তো তাদের। আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো, কি হয় বলতে পারি না। ফুটবলারদের প্রত্যাশা, সামনের আসরগুলোয় থাকবে প্রতিযোগিতা, বড় ক্লাবগুলোর অংশগ্রহণ চান তারা। যেগুলো বড় বড় ক্লাব আছে এগুলো যে আগে আসতে হয়তো সবগুলো প্লেয়ার আমরা একসাথে যাইতাম না, তো খেলাটা হয়তো দেখতেও ভালো লাগতো। যখন বড় বড় টিমগুলো আসবে তখন আপনার ইকুয়ালি প্লেয়ারগুলো তারা নিতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের জন্য হবে যে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে ওই টিমগুলোর সাথে খেলার। বসুন্ধরা কিংস নারী দলের ডাগ আউট সামলেছেন কোচ মাহমুদা শরীফা অদিতি। লিগের ধারাবাহিকতার পাশাপাশি তার প্রত্যাশা, বড় দলগুলোর অংশগ্রহণে সৃষ্টি হবে লাইসেন্সপ্রাপ্ত কোচদের কর্মসংস্থান। অবশ্যই লিগটা যেন কন্টিনিউ করে এবং স্পেসিফিকভাবে প্রত্যেকটা ক্লাবকে যেন নারী টিমের জন্য নারী কোচ অবশ্যই বাধ্যতামূলক করে দেয়, তাহলে আমাদের কর্মসংস্থানটা খুব ভালো হবে এবং কনফিডেন্স লেভেলটা, জব কনফিডেন্স লেভেলটা সবার পারবে এবং কাজ করার আগ্রহ অনেকে থাকবে। চ্যাম্পিয়ন দলের তহুরা খাতুন লিগে মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। 35 গোল করে সেরা স্কোরার বসুন্ধরা কিংস অধিনায়ক সাবিনা খাতুন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এর সাথে সন্ধ্যার সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী ওসি প্রদীপ, 15 জনকে আসামি করে র্যাবের চার্জশিট। চট্টগ্রামের চেয়ারম্যান আমজাদ হত্যায় 10 জনের ফাঁসির আদেশ। মেগা প্রকল্পে গতি আনার চেষ্টার সরকার, শেষ করতে নজরদারির তাগিদ। করোনায় লক্ষ্য ব্যাহত হলেও উন্নয়ন অব্যাহত, বললেন প্রধানমন্ত্রী। যে আমরা উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করেছি, যদিও কোভিড-19 কারণে কিছুটা আমাদের বাধাগ্রস্ত আমরা হয়েছি, তারপরেও আজকে বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে তার আপন স্থান করে নিতে সক্ষম হয়েছে। করোনা ভ্যাকসিন ক্রয়ে ত্রিপক্ষীয় চুক্তি, জানুয়ারিতে 50 লাখ ডোজ পাওয়ার আশায় স্বাস্থ্যমন্ত্রী। দ্বিতীয় ঢেউয়ের আকাল বিশ্ব, দেশে আরও 32 প্রাণহানি। 5 তারকা হাসপাতালের সেবার নামে বাণিজ্য, 70 টাকার অক্সিজেনের দাম 70,000। 20 পরীক্ষার নতুন মূল্য নির্ধারণ করল স্বাস্থ্য অধিদপ্তর। হেফাজতের মহাসচিব নূর হোসেন কাশেমি আর নেই, চিকিৎসাধীন ছিলেন রাজধানীর হাসপাতালে। কাল জাতীয় ঈদগাহে জানাজা শেষে দাফন। চিরায়ত রূপেই হবে 21শে গ্রন্থমেলা, তারিখে আসতে পারে পরিবর্তন। স্বাস্থ্যবিধি মেনে অনার্স মাস্টার্স পরীক্ষা নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ে। এবং বঙ্গবন্ধু টি-20তে কাল শুরু প্লে অফ, এলিমিনেটরে খেলবে ঢাকা বরিশাল। কোয়ালিফায়ারে লড়বে চট্টগ্রাম খুলনা। ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত। এই ছিল সন্ধ্যা সংবাদের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।